রাজনীতি শব্দটার সাথে কিন্তু নীতি আছে। বাট বাংলাদেশের রাজনীতির নামে যা কিছু হচ্ছে, আমাদের চোখের সামনে রাজনীতির নামে যা কিছু দেখছি, এখানে নীতি, নৈতিকতা, আদর্শের বিন্দু মাত্র অবশিষ্ট কিছু আছে? চলুন দর্শক শ্রোতা দেখার চেষ্টা করি। অবশেষে এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ হলো এবং আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা দিয়েছে যে জামাতের সাথে নির্বাচনী জোটের আনুষ্ঠানিক ঘোষণা নাহিদ ইসলামের। অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপি দলটি যখন গড়ে উঠেছিল তখন নিঃসন্দেহে তাদের জনপ্রিয়তা অনেক তুঙ্গে ছিল। বাট এক বছরের মাথায় এসে তারা এখন অন্য দলের ছাতার নিচে মাথা গুজে ঠাঁই নিচ্ছে। কিন্তু কেন? নিজেদের দলে থেকে নির্বাচন করতে পারলো না কেন? নিজেদের নীতি, নৈতিকতা, আদর্শের উপরে স্ট্রং থাকতে পারলো না কেন? দলের নীতি, নৈতিকতা, আদর্শকে জলাঞ্জলি দিয়ে অন্য দলের কাঁধে ভর করতে হলো কেন? এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে চলুন এই ঘটনাকে কেন্দ্র করে এনসিপির দলের মধ্যে কি হচ্ছে সেটা সংক্ষেপে একটু দেখে আসি। আমরা একদিন আগেই দেখেছিলাম, এটি নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন তাদের নারী নেত্রী তাসনিম জারা এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছিল। এরপরে একের পর এক দলে পদত্যাগের হিড়িক পড়েছে। যদি একটু দেখি, তাসনুভা জাবিন তিনি পদত্যাগ করেছেন। এরপরে যদি দেখার চেষ্টা করি, আরেক নারী নেত্রী মনিরা শারমিন তিনিও পদত্যাগ করেছেন। এরপরে আছে নুসরাত তাবাসসুম, তিনিও পদত্যাগ করেছেন, মানে এনসিপির সকল কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এরপরে যদি দেখি সামান্তা শারমিন, তিনিও নিজেকে দলের সকল কার্যক্রম থেকে সরিয়ে নিয়েছেন, বলছেন জামাতের সঙ্গে সমঝোতায় এনসিপিকে কঠিন মূল্য চোকাতে হবে। তো একের পর এক নারী নেত্রীরা যেভাবে পদত্যাগ করছে, দলের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, তার মানে ওই কথাটা মনে পড়ছে যে হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগে ভারতকে হুমকি দিয়েছিল না যে 7 সিস্টার্সকে আলাদা করে দিবে। তো বাস্তবে এসে দেখা যাচ্ছে তাদের দলের সিস্টাররাই এখন আলাদা হয়ে যাচ্ছে। এত কিছুর মধ্যেও একজনকে স্মরণ করতে হয়, তাকে স্যালুট জানাতে হয়। তিনি কে জানেন? তিনি হলেন, এই এনসিপির নেতা ডিরেক্ট বলা ঠিক হবে না, সেই আন্দোলনের সময়কার ছাত্র সমন্বয়কদের মধ্যে একজন মাহফুজ আলম। কারণ তিনি আন্দোলনের পরে সরকারের উপদেষ্টা হলেন, এরপরে বের হয়ে এসে এখন পর্যন্ত এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হননি। তিনি এখন পর্যন্ত তার নীতি, নৈতিকতা, আদর্শের সাথে খুব বেশি কম্প্রোমাইজ করেননি, বিসর্জন দেননি। তার নীতি নৈতিকতার উপরেই তিনি অনড় আছেন। তিনি বলেছেন জামাত এনসিপির প্রার্থী হওয়ার চেয়ে লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা গুরুত্বপূর্ণ। রাইট। আমরা দেখেছি যে এই এক বছরে তিনি সরকারের উপদেষ্টা হিসেবে থাকা অবস্থায়ও বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে তিনি তার নীতি, নৈতিকতা, আদর্শের জায়গা থেকে তার ভয়েস রাইজ করত। তিনি তার ফেসবুকে লিখত বা সাংবাদিকদের সামনে কথা বলতো। তো যদিও পরিস্থিতির কারণে, সরকারের চাপে বা অন্যান্য পরিস্থিতির সম্মুখীন হয়ে তিনি পোস্ট দিয়ে সেটা এডিট করত বা ডিলিট করে ফেলতো, বাট তার জায়গা থেকে তিনি আওয়াজটা তো ঠিকই তুলতো। যতদূর সম্ভব তিনি তার নীতি, নৈতিকতা, আদর্শের উপরে স্ট্যান্ডিং থাকতো এবং এখন পর্যন্ত আছে। তিনি এমপি হওয়ার দৌড়কে খুব তুচ্ছ মনে করছে, নিজের লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখাটাকেই মুখ্য মনে করছে। এবার চলুন জামাতের আমির সাহেবের একটা বক্তব্য একটু দেখে আসি। তিনি বলছে জামাতের আসন সমঝোতা জোটের চেয়েও শক্তিশালী। এখানে একটা বিষয় রয়েছে যে আসন সমঝোতা আর জোটের মধ্যে আসলে পার্থক্যটা কি? তেমন কোনোই পার্থক্য নাই, জাস্ট এটা হলো দায় মুক্তি। দায় মুক্তি নিতে চায় যে আমরা জোটবদ্ধ হচ্ছি না। পার্থক্যটা কি একটু বোঝার চেষ্টা করি যে আসন সমঝোতা আর জোট জিনিস দুটি আসলে কি। আমরা জানি কিছুদিন আগে ইলেকশন কমিশন তাদের আরপিওর 21 অনুচ্ছেদ সংশোধন করে সেখানে বাধ্যতামূলক করে দিয়েছে যে জোট যতগুলো দল নিয়েই হোক না কেন, প্রত্যেকটা দলের যে ইন্ডিভিজুয়াল প্রতীক আছে, মার্কা আছে, সেই মার্কাই তাদেরকে নির্বাচন করতে হবে। এই নিয়মটা এখনই চালু হয়েছে, আগে ছিল না। কারণ আগে যদি আমরা একটু স্মরণ করি যে বিএনপির সাথে যখন জামাত জোটবদ্ধ হয়েছিল তখন কিন্তু জামাত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিল। তার মানে তখনকার সময়ে এই আরপিওর 21 অনুচ্ছেদ সংশোধনের পূর্বের সময়ে আসন সমঝোতা আর জোটের মধ্যে একটা বড় পার্থক্য ছিল যে জোটের ক্ষেত্রে বড় একটা দলের প্রতীক নিয়ে সবাই নির্বাচন করতে পারত,
আর আসন সমঝোতা মানে হলো যার যার দলের প্রতীক নিয়ে শেষে নির্বাচন করবে। বাট এখন এই আরপিওর 21 অনুচ্ছেদ সংশোধন করার পর যাহাই আসন সমঝোতা তাহাই জোট, কোনো পার্থক্য নেই, সবাইকেই যার যার দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। যদি আরেকটু সহজ করে বলি, জোট মানে হলো বিয়ে, আর আসন সমঝোতা মানে হলো উইদাউট বিয়ে একত্রে থাকা, যেটাকে লিভ টুগেদার বলা হয়। তার মানে বিয়ের ক্ষেত্রে অনেক প্রসিডিউর মেনটেন করতে হয়, কিন্তু বিয়ের পরে যা করা হয় আসন সমঝোতার ক্ষেত্রে তেমন কোনো প্রসিডিউর লাগে না, কিন্তু কাজটা ঘুরে ফিরে ওই একই কাজ। মনে হয় সহজে বোঝাতে পারছি। এবার আসি ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। এনসিপি যখন গঠিত হলো তখন তাদের জনপ্রিয়তা এক কথায় তুঙ্গে। তাহলে 1 বছরের মাথায় এসে এই নির্বাচনের সময় তারা তাদের দলের নীতি নৈতিকতা আদর্শের উপরে স্ট্রং থেকে নির্বাচন দলগতভাবে কেন করতে পারছে না? কেন অন্য দলের আশ্রয়ে অন্য দলের কাঁধে উঠে তাদেরকে নির্বাচন করতে হচ্ছে? 2টা কারণ। ফার্স্ট কারণ হলো তাদেরকে ক্ষমতার লোভে পেয়েছে, ক্ষমতায় যেতে হবে, এমপি হতে হবে। এই লোভে পড়ে কেমনে শর্টকাটে এমপি হওয়া যায়, শর্টকাটে ক্ষমতায় যাওয়া যায়, এই জন্য তারা অন্য দলের উপরে ভরসা করছে। আর দ্বিতীয় কারণ হলো তারা নিজেদের দলের উপরে স্ট্রং থেকে নির্বাচন করলে একটা আসনও পাবে না, সেটা তারা বুঝে গেছে। কারণ দল গঠনকার সময়ের যে জনপ্রিয়তা তাদের ছিল, সেই জনপ্রিয়তা এখন একদম ভাটি লেগে গেছে, জনসমর্থন তাদের নেই বললেই চলে। জনগণ তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2, যে জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেললো কেন? কারণ 24-এর অভ্যুত্থানের পর যে নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন আশ্বাস জনগণকে তারা দিয়েছিল, নতুন নতুন প্রতিশ্রুতি দিয়েছিল, তার একটাও তারা রক্ষা করতে পারেনি। যদি উল্লেখযোগ্য কয়েকটা বলি, দুর্নীতি মুক্ত দেশ গড়বে, অথচ দুর্নীতির এমন কোনো সেক্টর নাই যেখানে তারা দুর্নীতি করেনি। তাদের মধ্যে যারা সরকারে ছিল ছাত্র উপদেষ্টা হিসাবে, তাদের বিরুদ্ধেও অসংখ্য দুর্নীতির অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ। যারা বাহিরে প্রেসার গ্রুপ হিসাবে ছিল তাদেরও সেম অবস্থা। দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়, অনিয়মের পাহাড় সম অভিযোগ তাদের বিরুদ্ধে। তারা বলেছে শাসন ব্যবস্থাকে স্বাধীন করবে, অথচ পুলিশের কাছ থেকে তাদের নেতাকর্মীরা অপরাধ করলে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসতে যায় তারা। বিচার ব্যবস্থাকে স্বাধীন করবে, অথচ বিচার ব্যবস্থাকে তারা তাদের হাতের পুতুল হিসাবে নাচিয়েছে। সর্ব সেক্টরে এমন কোনো অন্যায়, অনিয়ম, আকাম কুকাম নাই যে এই 1 বছরে তারা করেনি। এরপরে তারা কি বলেছিল? তাদের দলটি হবে সেন্ট্রিস্ট, মধ্যমপন্থী, বাংলাদেশপন্থী। তারা অতিরিক্ত বাম ঘেঁষাও হবে না, তারা অতিরিক্ত ডান ঘেঁষাও হবে না। কিন্তু সেই নীতি নৈতিকতা আদর্শ রাখতে পারলো কই? এখন তো ঠিকই গিয়ে নিজের দলের নীতি নৈতিকতা আদর্শ জলাঞ্জলি দিয়ে অন্য দলের ছাতার নিচে গিয়ে আশ্রয় নিয়েছে। হিসাব এবার বরাবর। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। জোট হবে ভালো, জামাতের সাথেই কেন? কয়েকটা কারণ আছে এর মধ্যে। উল্লেখযোগ্যভাবে বলি যে তাদেরকে যে ক্ষমতায় যাওয়ার লোভে ধরেছে, এমপি হওয়ার লোভে ধরেছে, সেখানে আসন কোন দল থেকে তারা বেশি পাচ্ছে এটা তাদের কাছে এখন প্রায়োরিটি পাবে। বিএনপি, জামাত দাঁড়ে দাঁড়ে দৌড়িয়েছে কয়েকদিন, বিএনপি থেকে খুব বেশি আসন পাওয়ার আশ্বাস তারা পায়নি। সেই তুলনামূলকভাবে তারা জামাতের কাছ থেকে আসন পাওয়ার সম্ভাবনা বেশি পেয়েছে। এখন পর্যন্ত জানা যাচ্ছে 30টির মতো আসন তারা পাবে। তার মানে আসন বেশি পেলে এমপি বেশি হতে পারবে, এই একটা বিষয়। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো যে জামাতের সাথে এনসিপির একটা আত্মিক সম্পর্ক ছিল, বিভিন্ন মহল থেকেই এই আলোচনাটা ছিল। তো যার সাথে যার আত্মার সম্পর্ক, তার সাথেই তো তার হাসর নাসর হবে। তো এই বিষয়টা প্রমাণিত হলো, এই জন্যই তারা জামাতের সাথে যুক্ত হয়েছে। এবার আসি ডিরেক্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 4। বেশি আসনের আশায়, এমপি বেশি হওয়ার আশায় জামাতের সাথে যুক্ত হলো, বাট কয়টা আসন থেকে তারা নির্বাচিত হয়ে আসতে পারবে সেই ক্ষেত্রে তাদের চিন্তাধারাটা কি একটু দেখে আসি। বলছে
নির্বাচনে যাদের জয়লাভের সম্ভাবনা থাকবে তাদেরকেই প্রার্থিতা দেয়া হবে, এই আশায় বসে আছেন এনসিপি। জামাত আপনাদেরকে এমন আসন দিবে যেই আসনে জামাতের নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা নেই। জামাতের যেখানে ভোট ব্যাংক বেশি, যেখানে জামাতের প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে, ওই আসন কোশ্চিনকালেও আপনাদেরকে দিবে না। সেই আশায় ঘুম নষ্ট করে এনসিপি আপনাদের লাভ নেই। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যে আপনাদের ভোট ব্যাংক তো এমনিতেই তলানিতে, জনগণের সমর্থন আপনাদের প্রতি নেই। তো আপনারা তো জামাতের উপরে ভরই করেছেন, জামাতের ভোট দিয়ে যদি আপনারা এমপি হয়ে আসতে পারেন, তো জামাত তো আপনাদেরকে ওই আসনেই প্রার্থী দিবে, ওই আসনেই আপনাদেরকে ছাড় দিবে যেই আসনে জামাতেরই আসলে ভোট নেই। যদি একটু বাস্তবে দেখি আমরা, চলুন। জোটের প্রার্থী নাহিদকে আসন ছেড়ে দিয়ে অভিনন্দন জানালেন জামাতের আতিকুর রহমান ঢাকা 11 আসন থেকে। তো ঢাকার 11 আসন থেকে এনার জিতে আসার কোনো সম্ভাবনা আছে? আপনারাই বলতে পারবেন। তো আসন ছেড়ে দিচ্ছে। এরপরে যদি দেখি, হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামাত প্রার্থী। তো এই জামাত প্রার্থী কি ওখান থেকে নির্বাচিত হয়ে আসার উপযুক্ত ছিল? আপনারা বলতে পারবেন। হিট দ্য পয়েন্ট নাম্বার 5। এই এনসিপিকে তার দলের স্ট্যান্ড থেকে, তার দলের নীতি নৈতিকতা আদর্শ থেকে বিচ্যুতি হতে হয়েছে। তার অন্যতম আরেকটা কারণ হলো, কিছুক্ষণ আগে বলেছিলাম, শর্টকাট ওয়ে। তারা শর্টকাটে এমপি হতে চায়, শর্টকাটে রাষ্ট্র ক্ষমতা হাতে নিতে চায়, শর্টকাটে কোটিপতি হতে চায়, শর্টকাটে এক কথায় আঙ্গুর ফুলে কলা গাছ হতে চায়। আমরা যদি একটু শুরু থেকে দেখি, প্রথমে অভ্যুত্থান পরবর্তী সময় তারা কি করলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিলীন করে দিল। ছাত্রদের সাথে তাদের আর সম্পর্ক রাখার দরকার নেই, তারা বিশাল কিছু হয়ে গেছে। ডক্টর ইউনূসকে হাত করে কিংস পার্টি গঠন করে শর্টকাটে রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার চেষ্টা করলো। সেখান থেকে স্লিপ কাটলো, এখন শর্টকাটে এমপি হওয়ার ধান্দায় নেমেছে। তার মানে জনগণকে যে এত এত স্বপ্ন দেখিয়েছিল, তারুণ্যের রাজনীতি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো, এর কোনো কিছুর আর দরকার নাই। মানে তাদেরকে শর্টকাটে আগে এমপি হতে হবে। রীতিমতো জনগণের আস্থা, জনগণের বিশ্বাস, জনগণের সরলতার সুযোগ নিয়ে জনগণের সাথে স্রেফ বেইমানি ছাড়া আর কিছুই না। এবার আসি লাস্ট হিট দ্য পয়েন্ট। নির্বাচন হওয়ার পর যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আওয়ামী লীগ ওপেন ফিল্ডে চলে আসবে। আওয়ামী লীগের উপরে দমন পীড়ন নির্যাতন যেটা এখন চলছে, নির্বাচনের পরে নির্বাচিত সরকারের আমলে এটা আর থাকবে না। আর আওয়ামী লীগ প্রকাশ্যে চলে আসতে পারলে এই সমন্বয়ক বা এনসিপির যারা যারা আছে, এদের প্রতি পই পই করে হিসাব নিবে। তো আওয়ামী লীগের সেই শোধ নেয়া থেকে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা ভাবতেছে জনসমর্থনও আমাদের নেই, আমরা যে আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের দলের উপরে থাকব, আসন তো একটাও পাবো না, জনসমর্থনও নাই, তাহলে আমরা পিঠ বাঁচাবো কি দিয়ে? যদি এমন হতো যে জনসমর্থন আছে, আসন পাই বা না পাই, তাহলে তারা ঠিকই দলে থাকার চিন্তা ভাবনাটা করতো, নিজের দলে থেকেই নির্বাচনটা দিত। কিন্তু তাদের টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এক, জনসমর্থন নেই, দুই, আসন একটাও পাওয়া সম্ভব নেই। তাহলে পিঠ বাঁচাবে কিভাবে? আওয়ামী লীগ এসে তো একদম পই পই করে শটিং দিবে। আর এই জন্যই চাচ্ছে যে এখন নিজেদের পিঠ বাঁচানোর একমাত্র উপায় হলো কোনো একটা দলের ছায়ার নিচে মাথা গুজে ঠাঁই নেয়া। আর সেক্ষেত্রে যেহেতু জামাতের সাথে তাদের একটা আত্মিক সম্পর্ক আছে, তাই হাসর নাসর তাদের সাথেই হচ্ছে। হিসাবটা মনে হয় এবার একদম বরাবর এবং ক্লিয়ার। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। মতামত আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।